whose names are read out should leave the home. সাদ্দাম হোসেন, দ্য ম্যান, দ্য মিথ, যিনি এক হাতে দেশ গড়েছেন, অন্য হাতে যুদ্ধ করেছেন, যিনি পুরো মধ্যপ্রাচ্য উত্তাল করে দিয়েছিলেন কেবল একটি স্বপ্ন দিয়ে, যেই স্বপ্নে ইরাক একদিন হয়ে উঠবে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র। তবে নিয়তির খেলায় তার সেই স্বপ্ন আর সত্যি হয়নি। কিন্তু স্বপ্ন দেখা সেই সাদ্দাম হোসেনের জীবনের গল্পটা আজও মানুষের মুখে মুখে আলোচিত হয়। সাদ্দাম হুসেইন এমনই এক রহস্যময় ক্যারেক্টার যাকে আজও ইতিহাস বোঝার চেষ্টা করে, যার উত্থান ছিল স্রেফ এক রূপকথার মতো। এক সাধারণ কৃষক পরিবার থেকে উঠে এসে তিনি ইরাককে বানিয়েছিলেন মধ্যপ্রাচ্যের অন্যতম আধুনিক শক্তি। কিন্তু তবুও এই মানুষটাকে নিয়ে আলোচনা কিংবা সমালোচনার শেষ নেই, কারণ কারো কাছে তিনি নায়ক, আবার কারো কাছে খলনায়ক। আপনি হয়তো ভাবছেন একটা মানুষ কিভাবে দুটো ক্যারেক্টারের রোল প্লে করতে পারে। ওয়েল, উত্তরটা আপনি এই ভিডিওর শেষেই জানতে পারবেন, কারণ আমাদের আজকের ভিডিওতে আপনি জানতে চলেছেন সাদ্দাম হোসেন আসলে কেমন লিডার ছিলেন, কিভাবে তার উত্থান হয়েছিল, এবং সবচেয়ে মিস্টেরিয়াস প্রশ্ন, তিনি আসলেই কি নায়ক ছিলেন নাকি খলনায়ক। Saddam Hussein was a bad guy, right? Really bad guy. সালের ২৮ এপ্রিল ইরাকের উত্তরাঞ্চলের এক ছোট্ট গ্রাম, যার নাম আল আউজা। ধুলো আর ধোঁয়ায় মোড়া নদীর পাড়ে জন্ম নেয় একটি শিশু, যার নাম রাখা হয় সাদ্দাম হুসেন আল মাজিদ আল তিকরিতি। নিশ্চয়ই কেউ তখনও জানত না এই নির্জন গ্রামে জন্ম নেওয়া ছেলেটি একদিন হয়ে উঠবে ইরাকের সবচেয়ে আলোচিত এবং সমালোচিত নেতা। সাদ্দামের জন্মের আগেই তার পিতা মারা যান। তার বাবা হারানোর এই ঘটনাকে কেউ বলেন অসুস্থতা, আবার কেউ কেউ বলেন তার বাবা নাকি নিখোঁজ হয়ে গিয়েছিলেন কোনো এক রহস্যজনকভাবে। ফলে সাদ্দাম হোসেনের জন্মের আগেই সাদ্দামের মা সুবা তলফা ছিলেন মানসিকভাবে আঘাতপ্রাপ্ত। বলা হয় শোকের চাপে তিনি শিশুটিকে জন্মের পরপরই হত্যা পর্যন্ত করতে চেয়েছিলেন। তবে গ্রামের এক বৃদ্ধ আত্মীয় খায়ের আল্লাহ তলফা তিনি সাদ্দামকে বাঁচিয়ে আনেন। আপনি যদি সাদ্দামের শৈশবের পথে হাঁটেন তাহলে দেখবেন সেখানে পদে পদে দারিদ্র্য, বঞ্চনা আর অপমানের ছায়া। বাবাহীন পরিবারে বেড়ে ওঠা এই ছেলেটা ছোট থেকেই ছিল একরোখা, কঠোর আর প্রতিশোধপ্রবণ। স্কুলে ভর্তি হতেও তার দেরি হয়, কারণ পরিবারের ছিল না তাকে বই কিনে দেওয়ার সামর্থ্য। সাদ্দামের মামা খায়ের আল্লাহ তলফা ছিলেন এক সাবেক সৈনিক ও আরব জাতীয়তাবাদী। সাদ্দামকে তিনি শেখান একজন প্রকৃত আরবের কখনোই মাথা নত করা উচিত নয়, আর এই কথাগুলোই যেন তার জীবনের মূল মন্ত্র হয়ে ওঠে। ফলে তিনি ছোট থেকেই অপছন্দ করতে শুরু করেন ঔপনিবেশিক শক্তি আর অন্যায়ের বিরুদ্ধে নিশ্চুপ থাকা মানুষদের। কিশোর থাকা অবস্থাতেই সাদ্দাম হাতে তুলে নেন বন্দুক, যদিও সেটা যুদ্ধের জন্য নয়, বরং আত্মরক্ষার জন্য। শিশুকাল থেকেই সাদ্দাম বুঝে যান পৃথিবীতে বাঁচতে হলে নিজের ভাগ্য নিজেকেই তৈরি করতে হয়। মাত্র 14 বছর বয়সেই তিনি নিজের গ্রাম ছেড়ে তিকরিত শহরে চলে আসেন। এরপর সেখান থেকে তিনি বাগদাদে যান এবং সেখানেই তিনি রাজনীতির অন্ধকার গলিতে প্রবেশ করেন। শুরু হয় তার রাজনৈতিক জীবনের পথচলা। আর তখন থেকেই সাদ্দাম হোসেন স্বপ্ন দেখতে শুরু করেন তিনি একদিন ইরাককে এমন এক জায়গায় নিয়ে যাবেন যেখানে কেউ তার জাতিকে আর ছোট করে দেখবে না। সে সময় ইরাকে চলছিল এক রাজনৈতিক অস্থিরতা, রাজতন্ত্র, অভ্যুত্থান, ষড়যন্ত্র, একের পর এক পরিবর্তনের ঝড় বয়ে যাচ্ছিল দেশটির উপর। এ সময় সাদ্দাম যোগ দেন বাথ পার্টিতে। এটি ছিল এমন একটি রাজনৈতিক দল যারা স্বপ্ন দেখত শক্তিশালী, স্বাধীন আর আরব ঐক্যবদ্ধ ইরাকের। 1959 সালে তিনি অংশ নেন আরেক গুরুত্বপূর্ণ ঘটনার সঙ্গে, যা মূলত ছিল ইরাকের তৎকালীন প্রেসিডেন্ট আব্দুল করিম কাসিমের বিরুদ্ধে এক ব্যর্থ হত্যা চেষ্টা। কিন্তু সেই পরিকল্পনা ব্যর্থ হয়। সেই সাথে সাদ্দাম আহত হন এবং তিনি পালিয়ে যান সিরিয়ায়, তারপর সেখান থেকে মিশরে। এখানেই তিনি আইন নিয়ে পড়াশোনা করেন, রাজনীতি শেখেন আর গড়ে তোলেন নিজের মানসিক দৃঢ়তা। অনেকে বলেন এই সময়টাতেই সাদ্দাম নিজের চরিত্র গড়ে তোলেন। একজন শান্ত তরুণ থেকে রূপ নেন এক কঠোর নেতায়।
এরপর আবারও 1968 সালে বাথ পার্টি সেই দেশের ক্ষমতায় আসে, আর সেখান থেকেই শুরু হয় সাদ্দামের প্রকৃত উত্থান। প্রথম দিকে তিনি সেই দলে ছায়ার মতো থাকলেও খুব অল্প সময়েই নিজের কৌশল, সংগঠনের দক্ষতা আর ভয় মিশ্রিত নেতৃত্ব দিয়ে হয়ে ওঠেন দলের এক অপরিহার্য ব্যক্তি। 1979 সালে ইরাকের প্রেসিডেন্ট আহমেদ হাসান আল বাকর অসুস্থ হয়ে পড়েন। দলের ভেতর তখন শুরু হয় এক অঘোষিত ক্ষমতার লড়াই। আর ঠিক তখনই সাদ্দাম হুসেন নিজের বুদ্ধি আর রাজনৈতিক প্রভাব দিয়ে দখল করে নেন সেই নেতৃত্বের আসন। এরই মাধ্যমে তিনি হয়ে ওঠেন ইরাকের নতুন প্রেসিডেন্ট, আর শুরু হয় এক নতুন অধ্যায়। সাদ্দাম হোসেন ইরাককে আধুনিক করতে চেয়েছিলেন, তৈরি করেছিলেন নতুন রাস্তা, স্কুল, হাসপাতাল আর শিক্ষা প্রতিষ্ঠান। সেই সাথে তেল রপ্তানির মাধ্যমে অর্থনীতিকেও তিনি শক্তিশালী করতে শুরু করেন। এভাবেই ইরাক দ্রুত বদলে যেতে থাকে, আর জনগণ মনে করতে শুরু করে এই বুঝি তাদের এক নতুন সোনালী যুগ শুরু হতে যাচ্ছে। কিন্তু সাদ্দাম হুসেনের ক্ষমতার সঙ্গে সঙ্গে ইরাকে তৈরি হয় ভয়, সন্দেহ আর কঠোরতা। আর সেই ভয়ই ধীরে ধীরে গড়ে তোলে এক আয়রন লিডার, যিনি একদিকে দেশের উন্নয়ন করেছেন, অন্যদিকে নিজের চারপাশে তৈরি করেছেন এক ভয়ঙ্কর রাজনৈতিক বলয়। ওদিকে আবার 1979 সালে ইরানের রাজা শাহ মোহাম্মদ রেজা পাহলভি পতনের পর ক্ষমতায় আসেন আয়াতুল্লাহ খোমেনি। ইরান তখন ইসলামী বিপ্লবের উত্তাপে জ্বলছে। অন্যদিকে পাশের দেশ ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হুসেন নিজের অবস্থান শক্ত করছেন। তিনি দেখলেন প্রতিবেশী দেশের নতুন বিপ্লব মানে সীমান্তে নতুন ঝুঁকি। খোমেনি তখন খোলাখুলিভাবে বলেছিলেন ইরাকে ধর্মভিত্তিক আন্দোলন শুরু হওয়া উচিত। সাদ্দামও বুঝতে পারলেন যদি এই আগুন ছড়িয়ে পড়ে তবে ইরাকের অভ্যন্তরীণ রাজনীতি অস্থির হয়ে পড়বে। তাই সাদ্দাম সিদ্ধান্ত নিলেন ইরানে আগে আঘাত হানতে হবে। তিনি বিশ্বাস করতেন ইরান তখন বিপ্লবের পর দুর্বল আর তাদের সেনাবাহিনী অগোছালো, তাই ইরাকের সুযোগ এখনই। 1980 সালের 22 সেপ্টেম্বর ইরাক শুরু করে ইরানের উপর পূর্ণাঙ্গ আক্রমণ। প্রথম দিকে ইরাকের সেনারা দ্রুত অগ্রসর হয়। খুজেস্তানের অনেক শহর তারা দখল করে নেয়, এমনকি ইরানের অভ্যন্তরে 70 কিলোমিটার পর্যন্ত প্রবেশ করে। ইরাকের রাষ্ট্রীয় টেলিভিশনে ঘোষণা আসে, আমরা ইরানের আগ্রাসনের জবাব দিয়েছি। কিন্তু যুদ্ধ মানে তো শুধু অস্ত্র নয়, যুদ্ধ মানে মানসিক শক্তি। ইরান তখন ধর্মীয় ঐক্যের পতাকা তুলে ধরে আর শুরু করে এক বিশাল প্রতিরোধ। খোমেনির নেতৃত্বে ইরানের তরুণ প্রজন্ম যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। স্কুল, কলেজ, মসজিদ সব জায়গায় ঘোষণা দেওয়া হলো এটা আমাদের ইমানের লড়াই। অন্যদিকে সাদ্দাম চাইছিলেন দ্রুত জয়, কিন্তু বাস্তবতা ছিল ভয়ঙ্কর। সেই যুদ্ধ রূপ নেয় দীর্ঘ রক্তক্ষয়ী এক সংঘাতে। এই যুদ্ধ চলে টানা 8 বছর, 1980 থেকে 1988 পর্যন্ত। দুই দেশ মিলিয়ে প্রায় 10 লক্ষ মানুষ যায়। বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষতি হয় দুদেশের অর্থনীতিতে। ইরাকের তেল রপ্তানি প্রায় থেমে যায়, আর ইরানও ভুগতে থাকে নিষেধাজ্ঞা আর ধ্বংসে। ইরাক চেয়েছিল নিজেকে আরব বিশ্বের নেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে, আর ইরান চেয়েছিল ইসলামী বিপ্লবের আদর্শ ছড়িয়ে দিতে। অবশেষে 1988 সালে জাতিসংঘের মধ্যস্থতায় এই দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি হয়। তবে কোনো পক্ষই স্পষ্ট বিজয় অর্জন করতে পারেনি। ইরাক ক্লান্ত আর ইরানও ক্ষতবিক্ষত। কিন্তু এই যুদ্ধ সাদ্দাম হুসেনকে পুরোপুরি বদলে দেয়। তিনি হয়ে ওঠেন আরও সন্দেহপ্রবণ, আরও কঠোর, আর ধীরে ধীরে নিজের চারপাশে গড়ে তোলেন ভয় আর অবিশ্বাসের এক প্রাচীর। সাদ্দাম হোসেনের নেতৃত্বকাল ছিল এমন এক সময় যখন বিশ্ব রাজনীতি ছিল আগুনের উপর দাঁড়িয়ে। শীতল যুদ্ধের শেষ দিক, ইরানে বিপ্লবের ছায়া আর তেলের দখল নিয়ে তীব্র প্রতিযোগিতা। এ সময় আমেরিকা আর ইরাকের সম্পর্ক গড়ে ওঠে। এমনকি ইরান ইরাক যুদ্ধে আমেরিকা গোপনে ইরাককে সহায়তাও দিচ্ছিল, কারণ তখন তাদের সবচেয়ে বড় ভয় ছিল ইরান। ইরান চেয়েছিল ইসলামী বিপ্লব যেন পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ে, আর সাদ্দাম ছিলেন সেই বিপ্লব থামানোর একমাত্র দেয়াল। তাই আমেরিকা ইরাককে অর্থ, অস্ত্র, এমনকি যুদ্ধের তথ্যও দিয়েছিল। একসময়ে আমেরিকার সংবাদপত্রে সাদ্দামকে বলা হতো নিজেদেরই লোক। কিন্তু সময় যত গড়িয়েছে, বন্ধুত্বের এই সম্পর্ক ধীরে ধীরে ভাঙতে শুরু করেছে। 1990 সালে সাদ্দাম হুসেন কুয়েত আক্রমণ করলে সবকিছু বদলে যায়। আমেরিকা বুঝে গেল এখন এই মানুষটাই তাদের সবচেয়ে বড় সমস্যা।
একই ব্যক্তি যাকে তারা একসময় সহযোগিতা করেছিল, আজ তাকেই তারা হুমকি মনে করছে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য। এরপর শুরু হয় যুক্তরাষ্ট্রের প্রচার যুদ্ধ। বিশ্বের সামনে সাদ্দামকে দেখানো হয় এক স্বৈরাচারী হিসেবে। Totalitarianism and a brutality that is naked and unprecedented. 2003 সালে আমেরিকার দাবি ছিল ইরাকের কাছে নাকি ম্যাস ডিস্ট্রাকশন ওয়েপন্স বা গণবিধ্বংসী অস্ত্র আছে, কিন্তু আজও তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবুও সেই অভিযোগই হয়ে ওঠে ইরাকে হামলার মূল অজুহাত। দর্শক, এবার আসি আরেকটি আলোচিত বিষয়। সাদ্দাম হোসেনের সঙ্গে কি ওসামা বিন লাদেনের সম্পর্ক ছিল? অনেকেই ভাবেন হয়তো সাদ্দাম আর লাদেন একই মতের মানুষ ছিলেন, কিন্তু বাস্তবতা একদম উল্টো। ওসামা বিন লাদেন ছিলেন ধর্মীয় চেতনায় পরিচালিত এক ইসলামপন্থী নেতা। অন্যদিকে সাদ্দাম হোসেন ছিলেন ধর্ম নয়, বরং জাতীয়তাবাদে বিশ্বাসী এক সেকুলার শাসক। সাদ্দাম শাসিত ইরাকে আল কায়দা বা লাদেনের প্রভাব ছিল একেবারেই নগণ্য। বরং অনেক সূত্র অনুযায়ী সাদ্দাম হোসেন ইসলামপন্থী চরমপন্থীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিলেন। 2003 সালে যখন আমেরিকা ইরাকে আক্রমণ চালায়, তখন তারা দাবি করেছিল সাদ্দাম ও লাদেন নাকি একসঙ্গে যুক্ত, কিন্তু তদন্তে সেই দাবি মিথ্যে প্রমাণিত হয়। যুক্তরাষ্ট্রের নিজস্ব রিপোর্টও পরে স্বীকার করে সাদ্দাম হোসেন ও ওসামা বিন লাদেনের মধ্যে কোনো প্রত্যক্ষ যোগাযোগ বা সহযোগিতার প্রমাণ পাওয়া যায়নি। তবুও আমেরিকার তৈরি করা সেই গল্পই দুনিয়ার চোখে সাদ্দামকে এক ভয়ঙ্কর নেতায় পরিণত করেছিল। এই প্রভাবকে কাজে লাগিয়েই সাদ্দাম হোসেন নিজ দেশের রাজনৈতিক কুশলতা ও শক্তিকে ব্যবহার করে বিরোধী ও রাজনৈতিক প্রতিপক্ষদের উপর এক কড়াকড়ি নীতি প্রয়োগ করতেন। 1979 সালে যখন তিনি ইরাকের প্রেসিডেন্ট হলেন, একদিকে দেশকে আধুনিকায়নের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা চলছিল, অন্যদিকে তিনি রাজনৈতিক শত্রুদের চুপ রাখার জন্য গুপ্তচর আর নিরাপত্তা বাহিনী ব্যবহার করতেন। সাদ্দাম শুধুমাত্র ভয় প্রদর্শনের মাধ্যমে নয়, বরং প্রচারণার মাধ্যমেই নিজের ব্যক্তিত্বকে প্রতিষ্ঠিত করেছিলেন। রাস্তার নাম, স্কুল, প্রতিকৃতি সব জায়গায় তারই মুখ ছিল। টিভি, রেডিও, পত্রিকা সব মাধ্যম ব্যবহার করা হতো তার চিত্র নির্মাণের জন্য। তিনি ছিলেন এক নেতা যিনি নিজের ইমেজ নিয়ন্ত্রণে রাখতেন এবং দেশের মানুষদের মধ্যে জাতীয়তাবাদের অনুভূতি জাগানোর জন্য প্রচারণার কৌশল খুবই সাবধানতার সাথে প্রয়োগ করতেন। 2003 সালে যখন আমেরিকা নেতৃত্বাধীন বাহিনী ইরাকে প্রবেশ করল, সাদ্দাম হোসেনের শাসনের পতনের সূচনা হল। তিনি চুপিসারে লুকিয়ে পড়েছিলেন ছোট্ট একটি বাংকারে। তবে 13 ডিসেম্বর 2003 সালের এক ভোরে একটি সংক্ষিপ্ত অভিযানের মাধ্যমে ধরা পড়ে গেলেন সেই প্রভাবশালী নেতা, যিনি একসময় মধ্যপ্রাচ্যের এক গুরুত্বপূর্ণ ক্ষমতার কেন্দ্রবিন্দু ছিলেন। Ladies and gentlemen, we got him. ঐতিহাসিকরা সাদ্দাম হোসেনের ব্যাপারে বলেন, সাদ্দাম হোসেন ছিলেন এক জটিল চরিত্রের মানুষ। একদিকে তিনি নিজ দেশের আধুনিকায়ন ও জাতীয়তাবাদের প্রতীক, অন্যদিকে রাজনৈতিক শত্রুদের উপর কঠোর ও ভয়ঙ্কর আচরণের জন্য ইতিহাসে উল্লেখযোগ্য। তার জীবন ও শাসনকাল আমাদের শেখায় ক্ষমতা এবং প্রভাব ব্যবহারের সীমা কোথায় থাকা উচিত, আর রাজনৈতিক কৌশল কখন বিপর্যয়ের দিকে নিয়ে যেতে পারে। সাদ্দাম হুসাইন এক রহস্যময় নেতা, যার নাম ইতিহাসে চিরস্থায়ীভাবে লেখা থাকবে। একজন নেতা যিনি দেশের জন্য বড় কিছু করার চেষ্টা করেছিলেন, তবে নিজের শক্তি আর ভয় প্রদর্শনের কৌশলে নিজেকে ইতিহাসের বিতর্কিত পাতায়ও তুলে রেখেছিলেন। তাই তিনি মারা যাওয়ার এত বছর পরও মানুষ আজও জিজ্ঞেস করে, সাদ্দাম হুসেইন কি শুধুই একজন লিডার ছিলেন, নাকি ছিলেন এক কিংবদন্তি চরিত্রের প্রতীক? উত্তরটা এক একজনের কাছে এক এক রকম। কারণ ওই যে শুরুতেই বলেছিলাম, কারো কাছে তিনি নায়ক, আবার কারো কাছে খলনায়ক। প্রিয় দর্শক, আপনারা যারা জানেন না সাদ্দাম হোসেন কিভাবে ধরা পড়েছিল এবং তার শেষ পরিণতি কি হয়েছিল, তারা চাইলে আই বাটনে ক্লিক করে আমাদের এই ভিডিওটি দেখে আসতে পারেন। সেই সাথে আমাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না, এবং ভালো লাগলে একটি লাইক করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে জ্ঞানচিত্রের সাথেই থাকুন। ধন্যবাদ।